চৌঠা মে বেলা 12টার পর বিশ্বনাথ দাও তার অবস্থান বদল করেছিলেন। আমার ভিতরে ক্ষোভটা ছিল ওই 110। আমি যে শব্দটা ইউজ করেছি, আরে রাজনীতিটা হামেশা ইউজ হয়। কি এমন আছে? ঋতব্রতকে তো লোকে বলছে রাজনৈতিক গিরগিটি। এটা কি? তখন অনেকে আমাকে জিজ্ঞেস করেছে ফোন করে, কমেন্ট বক্সে লিখে, দাদা বিশ্বনাথ দা বলছেন এবিপিতে 110-এর বেশি উঠবে না, আপনারা বলছেন কি করে? ক্যালকাটা ডিবেটিং সার্কেলের যে বিষয়টা ছিল, আমি প্রারম্ভে এটা বলেছি, কারণ আমার একটু অবাক লেগেছে। 4 তারিখের পরে বিশ্বনাথ দা কেন, আরো অনেকেই তাদের অবস্থান বদলেছেন, 180 ডিগ্রি বদলেছেন, সেটা আমার দৃষ্টিকটু লেগেছে। তাই জন্য হয়তো আমার একটু আউটবার্স্ট হয়ে গেছে। ওইসব শব্দ না ব্যবহার করলেই হতো। ওসব নিয়ে আমি কিন্তু বেশি মাথা, আমি ভুলেই গেছিলাম। কালকে আমাকে একজন ওনার ফেসবুকের ওইটা আমাকে পাঠালো। কারণ দেখো, চ্যানেলে বসে ওনারাও তো রাজনৈতিক নেতাদের অনেক রকম ভাষায় আক্রমণ করেন, আর যখন নিজেকেও সমালোচনাটা সহ্য করতে হয়। উনি কিন্তু কখনো একটা জিনিস বলেননি যে এই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতে পারে। তিনি বারবার বলেছেন 110-এ বিজেপি থেমে যাবে, বলেছেন এটা। এবং মুসলমান ভোট ছাড়া পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসা যায় না, এই তত্ত্বে তিনি অনড় ছিলেন। একটা 38-40 বছরের ছেলে একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, কত স্কোপ পেয়েছে, কোথায় নিজেকে তুলে ধরবে, মানুষের কাছে তার একটা গ্রহণযোগ্যতা হবে। সবাই বলছে চোর, কেউ বলছে টাকা, কবে ও জেলে যাবে, কি বলবো বলো অভিষেককে নিয়ে, আমার বলতে ভালো লাগে না। 4 মাস আগেও যাকে গরু পাচারকারী বলে আক্রমণ করেছিলেন সুকান্ত মজুমদার, একদম পালা বদলের পরেই বিজেপিতে যোগ দিতেই শ্রমিক ভট্টাচার্যের কথায় গুণীজন হয়ে গেলেন প্রাক্তন তৃণমূল সাংসদ প্রকাশ চিকবড়াই। উত্তরবঙ্গের রাজনৈতিক মহলে জোর আলোচনা কি? একটা ডিবেটিং সোসাইটির সাম্প্রতিক একটি বিতর্ক সভায় আপনি বিশ্বনাথ চক্রবর্তীকে গিরগিটি হিসেবে আখ্যা দেওয়াতে উনি সমাজ মাধ্যমে ফেটে পড়েছেন। ভগবানের বিচার করবে বলে উনি দাবি করেছেন, কি বলবেন? দেখো, বিশ্বনাথ দা খুব শ্রদ্ধেয় মানুষ, তার সঙ্গে আমার সম্পর্ক এতটা ঠুনকো নয়। আমার একটা কমেন্টে সেই সম্পর্কটা নষ্ট হবে। কালকে আমার সঙ্গে বিশ্বনাথ দার দীর্ঘক্ষণ হোয়াটসঅ্যাপে কথা হয়েছে। ওনার কিছুটা অভিমান আছে যে আমি এইরকম ভাবে বলেছি কেন। আমিও আমার বক্তব্য বলেছি। দেখুন, ব্যাপারটা কি, বিশ্বনাথ দা সমাজ মাধ্যমে এবং উনি তো দু একটা চ্যানেলে বসেন, এবিপিতেই মেনলি বসেন অ্যানালিস্ট হিসাবে। উনি কিন্তু কখনো একটা জিনিস বলেননি যে এই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতে পারে। তিনি বারবার বলেছেন 110-এ বিজেপি থেমে যাবে, বলেছেন এটা। এবং মুসলমান ভোট ছাড়া পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসা যায় না, এই তত্ত্বে তিনি অনড় ছিলেন। আমি যেখানে বিগত 5 বছর ধরে বিভিন্ন গণমাধ্যমে এবং আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে একটা কথা বারবার বলেছি, এখানে বিজেপি আসবেই। এবং হিন্দু ভোটের কনসলিডেশন যে একটা আনপ্রেসিডেন্টেড লেভেলে হয়েছে, সেটা বুঝতে পেরেছিলাম, কারণ সমাজের সব স্তরের মানুষের সঙ্গে আমার নিবিড় যোগাযোগ আছে। আমি কিছু তথ্য, কিছু পরিসংখ্যান, কিছু গ্রাফিক্স, ঠিক আছে, সেটা অনেকে করেন, ওইভাবে করেন। আমি কিন্তু একদম ট্রাম, বাস, চায়ের দোকান, মেট্রো রেল, লোকাল ট্রেন, আমি কখনো আমার নিজের গাড়ি ছেড়ে দিয়েছিলাম ঘুরবার জন্য। ওগুলো মানুষের মন বোঝার সেরা বিশ্ববিদ্যালয়। ওখানে আমি দেখেছি প্রতিষ্ঠান বিরোধিতার পাশাপাশি হিন্দুদের মধ্যে একটা অভূতপূর্ব জোট নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে। হ্যাঁ, এবং বিজেপি ক্ষমতায় আসতো না, 40-41% থেমে যেত, 90টা আসন পেত। এলো কেন? ক্ষমতায় আসার জন্য যে ক্রিটিক্যাল মাসের দরকার, সেটা বিজেপি পেয়েছে। শুভেন্দু বাবুর অ্যাগ্রেসিভ ক্যাম্পেন, দিনে 400 কিলোমিটার করে যাওয়া, জন্ম যদি হিন্দু কুলে ভোট দাও পদ্ম ফুলে, এটা মানুষ গ্রহণ করেছিল। আমি নিজের মতো করে এক্সিট পোল করেছিলাম,
আমি প্রথম থেকে বলে আসছি এই তৃণমূল 90 এর নিচে থাকবে, আর বিজেপি 190 এর কমে নামবে না। তাই সেটাই তো হলো। প্রত্যেকটা আসন আমি বলে দিয়েছিলাম এবং আমরা রিস্ক নিয়ে বলেছি। স্টুডিও ঠান্ডা ঘরে বসে একটা নিরাপত্তার আবহে বসে কিছু কথা বলা, আর আমাদের সঙ্গে তো সেই রকম প্রোটেকশন নেই। যেটা মনে হয়েছিল, যেটা হতে যাচ্ছে সেটা বলেছিলাম। তাই অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী যখন ওরা বলছেন 110-এর বেশি উঠবে না, আমাদের লোকে প্রশ্ন করছে, দাদা আপনারা বলছেন। তখন অনেকে আমাকে জিজ্ঞেস করেছে ফোন করে, কমেন্ট বক্সে লিখে, দাদা বিশ্বনাথ দা বলছেন এবিপিতে 110-এর বেশি উঠবে না, আপনারা বলছেন কি করে? যারা পরিবর্তনের আকাঙ্ক্ষা হৃদয়ে ধারণ করেছিল, যারা যে কোনো মূল্যে পরিবর্তন চাইছিল, বিশ্বনাথ বাবুর মতো বিশ্লেষকের এই ধরনের প্রেডিকশন তাদেরকে হতোদ্যম করেছিল। কিন্তু 4 মে বেলা 12টার পর বিশ্বনাথ দাও তার অবস্থান বদল করেছিলেন, এটা সত্যি। কারণ আমাদের ক্ষোভ ছিল, যন্ত্রণা ছিল, যে বিশ্বনাথ দাকে আমি এত দীর্ঘদিন ধরে চিনি, এক সময় আমি আর বিশ্বনাথ দা নিউজ টাইমে এক্সিট পোল করেছিলাম, হুবহু মিলে গেছিল। তা বিশ্বনাথ দা কি বুঝতে পারছেন না যে বাংলার মানুষ পরিবর্তন চাইছে, হিন্দুরা একজোট হচ্ছে, হিন্দুরা একজোট হলে মুসলমানরা একজোট হলেও কিছু করতে পারবে না। তো ক্যালকাটা ক্লাবের, ক্যালকাটা ডিবেটিং সার্কেলের যে বিষয়টা ছিল, তা আমি প্রারম্ভে এটা বলেছি, কারণ আমার একটু অবাক লেগেছে। 4 তারিখের পরে বিশ্বনাথ দা কেন, আরো অনেকেই তাদের অবস্থান বদলেছেন, 180 ডিগ্রি বদলেছেন, সেটা আমার দৃষ্টিকটু লেগেছে। তাই জন্য হয়তো আমার একটু আউটবার্স্ট হয়ে গেছে, ওইসব শব্দ না ব্যবহার করলেই হতো। ওসব নিয়ে আমি কিন্তু বেশি মাথা, আমি ভুলেই গেছিলাম। কালকে আমাকে একজন ওনার ফেসবুকের ওইটা আমাকে পাঠালো। কারণ দেখো, চ্যানেলে বসে ওনারাও তো রাজনৈতিক নেতাদের অনেক রকম ভাষায় আক্রমণ করেন, আর যখন নিজেকেও সমালোচনাটা সহ্য করতে হয়, সেটাকে খুব একটা উদার মানসিক পরিমণ্ডলে দেখতে হয়। আমাকে কেউ যদি এরকম সমালোচনা করতো, আমি কিন্তু ওটাকেও স্পোর্টিংলি নিতাম, তাকে ফোন করে বলতাম যা বলেছে বেশ করেছে। যে বইটি তিনি বলছেন যে বইটি তিনি লিখেছেন সেটি কোনো রাজনৈতিক দলের জন্য বা বিজেপিকে নিয়ে লেখা না, এটি সম্পূর্ণ একটি পরিসংখ্যানের বই। তিনি 2000 সাল থেকে নিয়মিত পৌরসভা, পঞ্চায়েত, বিধানসভা এবং লোকসভা নির্বাচন নিয়ে এই ধরনের মানে পরিসংখ্যানের বই প্রকাশ করে আসছেন। তার ক্ষোভ হলো দীর্ঘ 15-20 বছরের পরিচিত হওয়া সত্ত্বেও অর্ক বা শতরূপ কেউ একবার ফোন করে সত্যতা জানার চেষ্টাই করেননি যে তিনি কেন শুভেন্দু অধিকারীর কাছে গিয়েছিলেন বা বইটিতে আসলে কি আছে। ওনার মনে হয়েছে যে শুভেন্দুদার কাছে যাওয়ায় বা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ায় আমার খুব খারাপ লেগেছে। সম্পূর্ণ আলাদা। শুভেন্দুদার সঙ্গে খুব ভালো সম্পর্ক, আমি জানি তো। শুভেন্দু বাবুকে উনি পছন্দ করেন, শুভেন্দু বাবু ওনাকে পছন্দ করেন, বিষয়টা তা নয়। আমার ভিতরে ক্ষোভটা ছিল ওই 110 ধরি, যদি আমরা না মিলতাম তাহলে তো আমাকে আজকে থানায় থানায় দৌড়ে গিয়ে আগাম জামিন নিতে হতো। বিশ্বনাথ দাদের কিন্তু সেটা হতো না। হ্যাঁ, সব দিকে রেখে ওনারা বলেছিলেন। শুভেন্দু বাবুর কাছে গেছেন তো খুব ভালো করেছেন, উনি বই লিখেছেন, শুভেন্দুদা বইটা চেয়েছিলেন বা উনি বলেছিলেন যে আপনাকে দেবো, সেটা উনি আমার কি বলার আছে? অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল উনি মুখ্যমন্ত্রীর কাছে গেছেন, মুখ্যমন্ত্রী সময় দিয়েছেন, ওটা বিষয় নয়। বিশ্বনাথ বিষয়টাকে গুলিয়ে ফেলছেন। আমার ক্ষোভের কারণ বা বহিঃপ্রকাশটা হয়তো একটু বাড়াবাড়ি হয়ে গেছে, আই অ্যাডমিট। উনি আমার দিদির সহপাঠী ছিলেন, আমার থেকে 13 বছরের বড়। হি নোজ মি ভেরি ওয়েল ফ্রম দ্য ইয়ার 2008। হ্যাঁ, কিন্তু আবেগের বিস্ফোরণ যখন হয় তখন কিন্তু অনেক কিছুই আর কন্ট্রোলে থাকে না। আমি যে শব্দটা ইউজ করেছি, আরে রাজনীতিটা হামেশা ইউজ হয়। কি এমন আছে? ঋতব্রতকে তো লোকে বলছে রাজনৈতিক গিরগিটি। কি রাজনীতির চর্চা পরিমণ্ডলের মধ্যে থাকি আমরা, উনিও থাকেন, আমিও থাকি। হ্যাঁ, পার্সোনালি কারোকে হার্ট করতে আমি চাইনি, ওটাকে হার্ট করার জন্য এটা বলিনি। আমার ওই
10 মিনিটের যে কথাটা বলেছিলাম ক্যালকাটা ক্লাবে, আমি যা বলেছি স্পন্টেনিয়াস, শুরু করেছি শেষ করেছি এক নিঃশ্বাসে বলেছি। কাউকে পার্সোনালি মেলাইন করারও কোনো ইচ্ছা নেই, ওটা আমার চরিত্র নয়। যারা আমাকে চেনেন তারা এটা জানেন। হ্যাঁ, বিশ্বনাথ দাও এটা জানেন। ওনার খারাপ লেগেছে, উনি আমাকে এতদিন চেনেন, আমি ওর থেকে বয়সে অনেক ছোট। আমার এই আউটবাসটাকে উনি ভেবেছেন ওনার পার্সোনাল অ্যাটাক। ওটা আউটবাস, পার্সোনাল অ্যাটাক নয়। এটা আমি আবার চাইবো যে আমার নিজের চ্যানেলে বিশ্বনাথ দা ব্যাখ্যা দিন, বিশ্লেষণ দিন। আমি সব মনে রাখি না কিছু। অর্কদা, নমুনা দিতে রাজি হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে একটি আর্জি ছিল যে তার কণ্ঠস্বর যাতে অন্য কোনো মামলার ক্ষেত্রে ব্যবহার করা না হয়। সেই আর্জিতেও আমল দেননি বিচারপতি। কেন তিনি এই আবদার করলেন বলে আপনার ধারণা? অভিষেককে নিয়ে আমার কথা বলতে ইচ্ছা করে না। হ্যাঁ, যত দিন যাচ্ছে নানা রকম কাণ্ড আসছে। কেম্যান আইল্যান্ডে সব টাকা পাকা বিমান, হেলিকপ্টার, কি বলবো। যেখানে অভিষেক সেখানেই নানা রকম দুর্নীতি। একটা 38-40 বছরের ছেলে, একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, কত স্কোপ পেয়েছে, কোথায় নিজেকে তুলে ধরবে, মানুষের কাছে তার একটা গ্রহণযোগ্যতা হবে। সবাই বলছে চোর, কেউ বলছে টাকা, কবে ও জেলে যাবে। কি বলবো বলো, অভিষেককে নিয়ে আমার বলতে ভালো লাগে না। আপনি একজন বিশিষ্ট সাংবাদিক, এতদিনের আপনার সাংবাদিকতা, সেই জন্য একটা প্রশ্ন তো আপনার কাছে করতেই হয়। জানি মানে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন না, তবুও যে এই যে কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাইকোর্টের ধাক্কা খাওয়ার দিনই কিন্তু তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট নিয়েও চাপে পড়লেন কালীঘাট তৃণমূলের সর্বভারতীয়। তো আবার এ করেছে, সিজ করেছে পুলিশ, যেখানে 1,000 কোটি টাকা আছে। দেখো, তৃণমূল খুব ধনী পার্টি, টাকাটা তো আর চাঁদা দিয়ে তোলেনি। হ্যাঁ, ইলেকটোরাল বন্ড, ডোনেশন। আর অনেকেই অভিযোগ করছেন ঋতব্রত যেসব দুর্নীতির টাকা আছে। আমার প্রশ্ন, কলকাতা হাইকোর্টে বানানো বিচারকরাও ঋতুকে বলেছেন, ওদের আইনজীবীকে আর কি, যে আপনারা তো ওই টাকা নিয়ে লড়েছেন, এখন ওই টাকাটা খারাপ টাকা হয়ে গেল। টাকা তো তৃণমূলের ওই অ্যাকাউন্ট গুলো থেকে সব প্রার্থীর কাছে গেছে, 25 লাখ 20 লাখ, যাই হোক, তখন তো কিছু মনে হয়নি, এখন মনে হচ্ছে কেন? একটা অভিসন্ধি তো আছে, সেটাই মাননীয় বিচারপতি বলেছেন। এই নাটক চলতে থাকবে। হ্যাঁ, ভূতের ভবিষ্যৎ আছে, তৃণমূলের কোনো ভবিষ্যৎ নেই। শোনো, ঋতব্রত শিবির যদি সিম্বল পায়, তহবিলের চাবিকাঠিও যদি ওদের হাতে থাকে, ঋতব্রত প্লাস তৃণমূলের অফিসিয়াল সিম্বল প্লাস অফিসিয়াল তহবিল ইজ ইকুয়াল টু বিগ জিরো। ঋতব্রত প্লাস যাই হোক, সেগুলো বিগ জিরো, কোনো ভবিষ্যৎ নেই। হাতুড়ে কিংবা পড়ুয়া ডাক্তার দিয়ে চিকিৎসা, মেয়াদিত্ব উত্তীর্ণ ওষুধ বিলি রোগীদের। এই যে সেবাশ্রয় বা অভিষেক, যাই যেখানে তাকাবে সেখানেই দুর্নীতি। আর আমি দুর্নীতি নিয়ে কথা বলবো বলে ক্লান্ত হয়ে গেছি। শুভেন্দুবাবুর নেতৃত্বে নতুন বাংলা আসছে, চলছে, ইনভেস্টমেন্ট আসছে। আমি সেসব নিয়ে মুশকুল আছি। আমি পজিটিভ কিছু ভাইবস দিতে চাই। একটি বিষয় জানতে চাইবো, এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ একটি সংবাদ, সেটা হচ্ছে 4 মাস আগেও যাকে গরু পাচারকারী বলে আক্রমণ করেছিলেন সুকান্ত মজুমদার, একদম পালা বদলের পরেই বিজেপিতে যোগ দিতেই শ্রমিক ভট্টাচার্যের কথায় গুণীজন হয়ে গেলেন প্রাক্তন তৃণমূল সাংসদ প্রকাশ চিকবড়াই। উত্তরবঙ্গের রাজনৈতিক মহলে জোর আলোচনা কি? দস্যু রত্নাকর যদি বাল্মীকি হতে চায়, একটা সুযোগ দিলে অসুবিধা কি? আর এরা তো 3 বছরের মেয়াদ প্রত্যেকের ছিল, সাংসদ হিসেবে তো পদত্যাগ করেছেন। এই বাকি মেয়াদটুকু থাকবেন বিজেপির হয়ে। এক দেশ এক ভোট, ডিলিমিটেশন, উইমেন রিজার্ভেশন, পক্ষে ভোট দেবেন। কেউ যদি দস্যু রত্নাকর হয়, তাকে বাল্মীকি হওয়ার একটা সুযোগ করে দিলে অসুবিধা কিছু নেই। দলে যোগ দেওয়ার পরই কিন্তু 2 ঘন্টার মধ্যে তাদের রাজ্যসভার প্রার্থী করার বিজ্ঞপ্তি। কোনো খারাপও দেখি না, অবাকও হই না। 3 বছরের মেয়াদ প্রত্যেকের বাকি ছিল। ওরা যদি পদত্যাগ না করতো, তৃণমূলেই থাকতো, মেয়াদটা তো পেয়ে যেত। তো পদত্যাগ করেছে, ওদের বিলম্বিত বোধোদয় হয়েছে, তাই বাকি টার্মটা থাকবে বিজেপির সাংসদ হিসেবে, অসুবিধা নেই। একটা প্রশ্ন উঠছে যে রাজ্যসভায় কি বিজেপির সংখ্যা নেই, আর যদি থাকে তাহলে মানে বিজেপিতে রাজ্যসভায় পাঠানোর মতো যোগ্য লোক নেই কি? তাহলে এই যে ধরুন পূর্ণ টার্ম আসবে, পূর্ণ মেয়াদ হবে 6 বছরে, তখন বিজেপির লোকজনই যাবে। এই আসন তো বিজেপি পেত না, ওরা পদত্যাগ করেছেন বলে ভোটটা হচ্ছে। যদি সুখেন্দু শেখর রায় পদত্যাগ না করতেন, থাকতেন আরো 3 বছর।
দুটো প্রশ্ন আপনার কাছে। এনকাউন্টারের বিরোধিতা বাম এবং বুদ্ধিজীবীদের মাথায় ডিম ছুঁড়ে মারার নিদান দিলীপ ঘোষের, কি বলবেন? অন্যদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এনকাউন্টার নিয়ে বলছেন, যারা এটা বলছেন তারা তো সেই মধ্যযুগীয় ইসলামী শাসন ব্যবস্থাকে সমর্থন করছেন, হিন্দুত্ববাদীদের বিধে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন এই ইসলামিক কালচারকে কিছু কিছু হিন্দুত্ববাদীরা এখানে চালু করার চেষ্টা করছেন, এটি অত্যন্ত বিপজ্জনক, কি বল? দিলীপদাতেই আছেন। হ্যাঁ, ঠিক আছে, উনি বলেছেন, আমি এ নিয়ে কোনো টিপ্পনি করব না। আর আমি কি ইসলামিক এই ব্যাপারটার মধ্যে আমি ঢুকতে চাই না। আমার এই এনকাউন্টার এসব নিয়ে কোনো আগ্রহ নেই। রঞ্জন ভট্টাচার্য যে উনি বলছেন উনি তো গোপাল মুখার্জিকেও গুন্ডা বলেছিলেন, তাকে আমাকে সব বিষয়ে টিপ্পনি করতে হবে বিকজ দ্য সম্মাননীয় আইনজীবী। আমার একটা শেষ প্রশ্ন আপনার কাছে। বারুইপুর কাণ্ডের প্রতিবাদে পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের অনুমতি ছিল বালিগঞ্জ ফাঁড়ি থেকে কালীঘাট পর্যন্ত মিছিল। তিনটে জিনিস এখনো ছাড়তে পারেননি: সংখ্যালঘু তোষণ, মিথ্যা ভাষণ আর উস্কানি আর প্ররোচনা দেওয়া। আমও ছাড়া দুটোই গেছে। এখনো যদি তিনি তার পুরনো অভ্যাস ছাড়তে না পারেন, কি বলবো, দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য সবার। উনি সুস্থ থাকুন, সবল থাকুন। তৃণমূল কংগ্রেসের কোনো ভবিষ্যৎ নেই, ভূতেরও ভবিষ্যৎ থাকতে পারে। কালীঘাট তৃণমূলেরও নেই, ঋতব্রত তৃণমূল।